Welcome, everyone. Today, we'll be discussing some very important infections in the throat. All general practitioners should have idea about these diseases and their plan of treatment. Sometimes they can do something, but they need to have the diagnosis properly, and they have to be referred timely. আসলে আজকে আমি কয়েকটা গলার অ্যাকিউট ইনফেক্টিভ কন্ডিশন নিয়ে কথা বলবো। একটা ক্রনিক ইনফেকশনও আছে, বাট এগুলো ডায়াগনোসিস করা খুব গুরুত্বপূর্ণ, কারণ ডায়াগনোসিস করে ঠিকমতো সময় মতো না পাঠাতে পারলে পেশেন্টদের অনেক সাফারিং হয় এবং খুবই খুবই কষ্টকর একটা অবস্থার মধ্যে পেশেন্টদেরকে পড়তে হয়। পেরিটনসিলার অ্যাবসেস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, ফসিয়াল ডিপথেরিয়া সবই গলার ভিতরে পেইনফুল কন্ডিশন, সিভিয়ারলি পেইনফুল কন্ডিশন। অনেক ব্যথা, খেতে পাচ্ছে না, কখনো কখনো শ্বাস নিতে পাচ্ছে না। এরকম ইমার্জেন্সি সিচুয়েশনে যদি শুধু অ্যান্টিবায়োটিক, অ্যান্টিস্টামিন বা একটা ব্রঙ্কোডাইলেটর দিয়ে কেউ এই পেশেন্টকে ডিসচার্জ করে দেয়, ছেড়ে দেয় চেম্বার থেকে বা হসপিটাল থেকে, এটা খুবই দুঃখজনক হয়ে দাঁড়ায়। কখনো কখনো এগুলোর থেকে লাইফ থ্রেটেনিং হয়ে যায়। পেরিটনসিলার অ্যাবসেস নিয়ে আগে কথা বলি। আমরা অ্যাকিউট এবং ক্রনিক টনসিলাইটিস নিয়ে কথা বলেছি, এবং পেরিটনসিলার অ্যাবসেস আগে থেকে টনসিলার ইনফেকশন থাকতেই হবে এমন কোনো কথা নাই। কখনো কখনো হঠাৎ করে পেরিটনসিলার অ্যাবসেস হয়। টনসিলার ইনফেকশনই এটার মেকানিজম। রেট্রোফ্যারিঞ্জিয়াল, রেট্রো মানে বিহাইন্ড দি ফেরিংস, পেরিটনসিলার মানে হলো বাই দ্য সাইড অফ দ্য টনসিল, রেট্রোফ্যারিঞ্জিয়াল বিহাইন্ড দি, এবং প্যারাফ্যারিঞ্জিয়াল মানে বাই দ্য সাইড অফ দ্য ফেরিংস। এই যে লোকেশনগুলা, এখানে কোনো স্পেস আসলে নাই, এদেরকে বলা হয় পটেনশিয়াল স্পেস। আমি পটেনশিয়াল শব্দটা নিয়ে একটু বলতে চাই যে পটেনশিয়াল স্পেস হলো এখানে আসলে কোনো জায়গা নেই, কিন্তু কোনো কিছু অকুপাই করতে বললে এখানে জায়গা হয়। ফর এক্সাম্পল, একটা টেবিলের মধ্যে টুলের মধ্যে দুইজন বসে আছে পাশাপাশি, মধ্যখানে কারো বসার জায়গা নাই, কিন্তু একজন চিপাচিপি করে বসতে পেলে চাইলে জায়গা হয়ে যায়। এটাকে আমরা বলি যে দুইজনের মাঝামাঝি একটা পটেনশিয়াল স্পেস আছে, যে হ্যাঁ এখানে একটা স্পেস করা যাইতে পারে, কখনো কখনো হয়েও যায় চিপাচিপি হয়ে। সেরকম সব ডিজিজেরই পটেনশিয়ালিটি বলতে এরকম জিনিসকেই বোঝায়। পেরিটনসিলার অ্যাবসেস, রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, ফসিয়াল ডিপথেরিয়া, এগুলো আমাদের বিএমডিসি কারিকুলামে একটা লেকচার হিসেবে সেট আপ করা, সেই জন্যই আমি এগুলাকে একসাথেই রেখেছি। কালেকশন অফ পাস ইন দ্য পেরিটনসিলার স্পেস। এই যে পেরিটনসিলার স্পেসটা, এটা একটা পটেনশিয়াল স্পেস। এটার মধ্যে লুজ এরিউলার টিস্যু থাকে, এখানে কোনো বাতাস থাকে না, খালি জায়গা না, লুজ এরিউলার টিস্যু থাকে। কিন্তু কোনো জায়গায় কোনো টিউমার এখানে জায়গা হলে, পাস এখানে জায়গা হলে ওই জায়গাটা ওপেন হয়, সেই জন্য এটাকে বলছে। এবং ইট লাইজ বিটুইন দ্য ক্যাপসুল অফ দি টনসিল। আমরা জানি, ওই দিনও আমরা বলেছিলাম যে টনসিলের একটা ক্যাপসুল আছে, এটা পার্শিয়াল, কিন্তু মিডিয়াল সারফেসে কোনো ক্যাপসুল নাই, এখানে ক্রিপ্ট আছে এবং ইপিথেলিয়াল লাইন। কাজে ক্যাপসুল এবং টনসিলার বেড, টনসিলার বেড ইজ সুপিরিয়র কনস্ট্রিক্টর মাসেল এবং স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসেল। এখানে মেইনলি সুপিরিয়র কনস্ট্রিক্টরই এটা 90%-এরও বেশি জায়গা অকুপাই করে, সেই জন্য আমরা এই কথাটাই বললাম যে টনসিলার বেডের মধ্যে টনসিলার ক্যাপসুলের সাথে যে স্পেস আছে সেটা হলো পেরিটনসিলার স্পেস। কালেকশন অফ পাস, এটা টনসিলের ইনফেকশন থেকে হয়, কারণ টনসিলের ইনফেকশন থেকে ওখানে পাস জমা হবে। ইট মে ফলো অ্যান অ্যাকিউট অর ক্রনিক টনসিলাইটিস, মে নট ফলো এনি ইভেন্ট। ক্রিপ্টা ম্যাগনা গেটস ইনফেক্টেড, সিল্ড অফ। আমরা টনসিলের 12টা ক্রিপ সম্পর্কে বলেছি। সবচেয়ে বড় ক্রিপটা হলো ম্যাগনা, যেটা অলমোস্ট টনসিলের পুরা গ্ল্যান্ডের অলমোস্ট 2/3 অফ ইটস থিকনেস ওটা চলে যায় ভিতরে। অ্যাবাউট 4 সেন্টিমিটার, কোনো কোনো জায়গায় লম্বা 1.5 ইঞ্চির মতো, বা আরো ছোট হয় বড় হয় সাইজ অনুসারে। এই ক্রিপ্টা ম্যাগনা থেকে যে ইপিথেলিয়াল লাইন আছে, এই লাইন থেকে সবসময় ডেব্রিজ বাইর হয়, ইনস্পিসেটেড পাসের মতো, যেটা আমরা গত ইয়েতে দেখিয়েছিলাম। কাজে এটা কখনো কখনো যখন এখানে ইনফেকশন হয় তখন এটার ওপেনিংটা সিল্ড অফ হয়ে যায়। আমরা জানি সিবেসিয়াস গ্ল্যান্ড আমাদের শরীরে হাজার হাজার আছে,
এবং এর মধ্যে দেখা যায় একটার মুখ যখন বন্ধ হয়ে যায় তখন সিবেসিয়াস সিস্ট হয়। এরকম ক্রিপ্টা ম্যাগনার মুখের এদিকে যখন কোনো ইনফ্লামেশন হয়ে এপিথেলিয়াল ডিসকন্টিনিউটি হলে যখন এডিশন হয়ে যায়, যখন আর ওখানকার ডেব্রিগুলো বের হতে পারে না, তখনই এখানে ইনফেকশন হয়, ইনফেকশন হয়ে জমে, এটা সিল্ড অফ হয়ে যায় এবং তখনই ইন্টারট্রান্সিলার, তখন টনসিলের ভিতরে একটা অ্যাবসেস হয়। টনসিলের ভিতরে যখন অ্যাবসেস হয়, এদিক থেকে ইনফেকশন হয়ে সিল্ড হলো, কাজে এই জায়গাটা টাফ, টনসিলের ভিতরের দিকটা লুজ, এই জন্য ইনফেকশনের পাসটা পেরিটনসিলার স্পেসে চলে যায়, rushed through the capsule, resulting in peritonsillitis and sequentially abscess. কাজে এটা একটা স্টেপ বাই স্টেপ ফেনোমেনা। ক্রনিক টনসিলাইটিস থেকেও হয়, অ্যাকিউট টনসিলাইটিস থেকেও হয়। কোনো ধরনের কারো কোনোদিন টনসিলে ইনফেকশন হয়নি, তার ওখান থেকে ময়লা জমতে জমতে ক্রিপ্টা ম্যাগনার মধ্যে ইন্টারটনসিলার অ্যাবসেস হয়ে পেরিটনসিলার অ্যাবসেস হয়। আমরা যখন গলার ভিতরে হা করে দেখি, এটা বাম দিকের পেরিটনসিলার অ্যাবসেস, একদম অন্যান্য জায়গার থেকে এই জায়গাটা একদম পিঙ্ক কালারের হয়ে যায়, ফুলে যায় এবং ইডেমা হয়ে যে অ্যান্টেরিয়র ফসিয়াল পিলার, এখানেও অ্যান্টেরিয়র ফসিয়াল পিলার আছে, নর্মাল টনসিল ইউজুয়ালি একদিকে হয়, দুই দিকের কেস পাওয়া যায় না। এবং ইবুলাটা ইডেমাটাস হয়ে অনেক ফুলে অন্যদিকে অপোজিট সাইডে হেলে গেছে এবং এখানে একদম কখনো কখনো জায়গাটা শুধু পিঙ্ক হয়ে থাকে আর্লি স্টেজ, যখন পেরিটনসিলাইটিস স্টেজ থাকে, কিন্তু পরবর্তীতে একদম একটা ওভার্ট একটা ছবি দেখালাম যে পেরিটনসিলার অ্যাবসেস এরকম হয়। এবং এখানে আমরা ইবুলা, ঠিকই আমরা এর মধ্যে ইবুলার বেজ, এই যে অ্যান্টেরিয়র পিলারের এই অ্যান্টেরিয়র ভার্টিক্যাল মার্জিন, এটা আমাদের দরকার হবে, আমরা আবার বলবো যে দুইটা লাইনের যে জাংশনাল পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এটাও পেরিটনসিলার অ্যাবসেস, এখানে যেমন এগুলোর ভিতরে একদম পুজে ভর্তি, হ্যাঁ ওটার মতোই। এবং এটা অ্যান্টেরিয়র পিলার, টনসিলটা পুস্ট হয়ে আছে, এখানে ক্রনিক টনসিলাইটিস ছিল, অ্যাকিউট টনসিলাইটিস হলো, রিকারেন্ট টনসিলাইটিস, এটির ফসিয়াল পিলার এবং এটা বেজ অফ দা ইবুলা। এবং এটা এখানে এই যে ইবুলাটা একটু পুস্ট তো বটেই, টনসিলও পুস্ট, টনসিল কিন্তু এনলার্জ না, টনসিল পুস্ট। আর এখানে আমরা বলেছিলাম যেগুলো ডায়াগেস্ট্রিক লিম্ফ নোডুল অলওয়েজ বি টেন্ডার, এই পেশেন্টের তো এটা একটা একিউট কন্ডিশন, একিউট টনসিলাইটিসের থেকেও সিভিয়ার পেইনফুল কন্ডিশন। এবং এই ধরনের পেইন যে শুধু গলায় লিমিটেড থাকে তা না, এরা কান পর্যন্ত চলে যায়, রেফার্ড ওটালজিয়া। আমরা কান যখন নিয়ে আলাপ করেছি তখন রেফার্ড ওটালজিয়া সম্পর্কে টনসিল রিলেটেড বলেছিলাম, একিউট টনসিলাইটিস, ক্রনিক টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, টনসিলেক্টমি, টনসিলার আলসার, টনসিলার ম্যালিগনেন্সি, even aphthous ulcer in the tonsillar region, tonsillar cancer, ulcerative lesion of the tonsil, সবগুলোই কানের মধ্যে রেফার্ড হয়, কাজে টনসিল থেকে সবচেয়ে বেশি রেফার্ড হয়, আরো তো আছেই। কজেটিভ অর্গানিজম হলো স্ট্রেপ্টোকক্কাস পাইলোজেন, স্ট্রেপ্টোপাইলোজেন্স, স্টেফিলো অরিয়াস, মিক্সড অ্যারোবিক এবং অ্যানারোবিক। এখানে কিন্তু পুজের মতো অনেক দুর্গন্ধ হয়, এই জন্যই একদম পুরো ঘর টিস্যু নেক্রোসিস হয়, পুরো ঘর, আমরা যখন চেম্বার পুরোটাই গন্ধ হয়ে যায়। এগুলো কিন্তু কখনোই জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে পেরিটনসিলার অ্যাবসেস ট্রিটমেন্ট শুরু করা হয় না। পেরিটনসিলার অ্যাবসেসের ট্রিটমেন্ট শুরু করা হয় লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে অথবা উইদাউট অ্যানেস্থেসিয়া, সেম, কারণ এই জায়গার মধ্যে অ্যানেস্থেসিয়া ব্যথা খুব কমে না। স্ট্রেপ্টোপাইলোজেন্স, স্টেফিলো অরিয়াস, অ্যারোবিক এবং ইনঅ্যারোবিক অর্গানিজম দিয়ে এটা হয়ে থাকে। এগুলা একটু মনে রাখার বিষয়, যাতে এডিকুয়েট ডোজে প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া যায়, যে অ্যান্টিবায়োটিক দুটাকে কভার করে, অ্যারোবিক এবং অ্যানারোবিক কভার করে। ক্লিনিক্যাল ফিচার্স, ইট ইজ মোস্ট কমনলি ইন অ্যাডাল্টস। একদম ছোট বাচ্চাদের যে দেখা যায় না তা না, হয়, একদম বয়সেও হয়, খুব কম। যদি 50টা পেশেন্ট পাওয়া যায়, তার মধ্যে একটা পেশেন্ট হয়তো বাচ্চা, দুইটা পেশেন্ট হয়তো অ্যাডাল্ট, বড় বড় মানে 50-60-র দিকে, কিন্তু অন্যান্য সবাই দেখা যাবে যে ইয়াং অ্যাডাল্টস, 15, 20, 25, 30-এর মধ্যে। কিছু জেনারেল সিমটম আছে, কারণ টনসিলের ভিতরে পাজ হয়ে প্রেসারে আছে, কাজেই একটা জায়গার মধ্যে পাজ জমলে যেই হেডেক, ম্যালেজ, রাইগর, সিল, ফিভার, বডি এক, নজিয়া, কনস্টিপেশন, খেতে পাচ্ছে না বলে কনস্টিপেশন, নজিয়া হচ্ছে, এইগুলোর মেইন কারণ হলো ব্যাকটেরিমিয়া এবং সেপ্টিসেমিয়া। একদম সেপটিক শক হয়ে যায়নি, কিন্তু কন্টিনিউয়াসলি ব্যাকটেরিয়েমিয়া রক্তের দিকে হয়ে ওদিকে ইনফেকশন হয়ে কিছু সেপটিক ব্যাকটেরিয়াল প্রোডাক্টস এবং টিস্যু নেক্রোটিক প্রোডাক্ট সার্কুলেশনে ঢুকতেছে, এই জন্য এই ফিচারগুলা একদম থাকবেই। কাজে এই জেনারেল ফিচারগুলা, হেডেক, নজিয়া, ভমিটিং, কনস্টিপেশন, ম্যালেজ, বডি এজ এবং কখনো কখনো জ্বর হয়ে চিল, শীত লাগছে, গা কাঁপছে, এরকম অবস্থা হয়ে যায়।
কিন্তু লোকালি আরো সিভিয়ার, কারণ গলার ভিতরে সোয়ালোই করা যাচ্ছে না, প্রতি সোয়ালোতেই মনে হয় যেহেতু পাত জমে আছে মনে হয় একটা স্ট্যাব করছে, এরকম সিভিয়ার থ্রোট পেইন। অডাইনোফেজিয়া, আমরা ডিসফেজিয়া অডাইনোফেজিয়া সম্পর্কে বলেছিলাম, যখন খাওয়াটা পেইনফুল হয় তখন এটাকে অডাইনোফেজিয়া বলে। মাফেলড থিক ভয়েস বলে হট পটেটো ভয়েস। হট পটেটো ভয়েসটা একটা প্রবাদ হিসেবে ইএনটিতে খুব প্রচলিত, যে একটা গরম আলু গলার মধ্যে নিলে যেমন কথা বলতে যেমন কষ্ট হয় এরকম। ফাউল ব্রেথ, নিঃশ্বাস থেকে দুর্গন্ধ আসতেছে। ট্রিসমাস, এই যে মাসেলগুলা স্পাজমের কারণে, অন্যান্য মাসেলগুলো স্পাজমের কারণে আশপাশে ইনফেকশনের কারণে মুখ খোলা যাচ্ছে না। প্রেফার্ড হোটেলজিয়ার কথা তো বললামই আছে। একদম সহজভাবে মনে রাখলে এখানে গলার ভিতরে সিভিয়ার পেইন হলে অ্যাসোসিয়েটেড যে জিনিসগুলো হয় এবং ক্রিসমাস পর্যন্ত হয়, ভয়েস চেঞ্জ হয়, থিক ভয়েস হয়। এটা কিন্তু হর্সনেস অফ ভয়েস না, এটা থিক ভয়েস। সাইন দেখতে কিরকম আমরা ছবিতে দেখলাম, টনসিলস, পিলার্স এবং সফট প্যালেট, এগুলো খুব সোলেন হয়। ইবুলা ইজ সোলেন ইডিমাটাস পুশ টু দ্য অপোজিট সাইড। সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, আমরা বলেছিলাম অ্যাকিউট টনসিলাইটিসে সার্ভাইকাল লিম্ফ নোড টেন্ডার হয়, ধরলে লাভ দিয়ে উঠে, পেইনফুল হয় খুব। টর্টিকোলিস মানে রাই নেক অথবা নেকটা এদিকের পেইনের কারণে একটা অন্যদিকে ঘুরে রাখাকে রাই নেক বলে বা টর্টিকোলিস বলে। ট্রিটমেন্ট, পেরিটনসিলার অ্যাবসেসের ট্রিটমেন্ট এখানে যা আছে এইটুকু মনে রেখে সাজাই বলতে হবে। প্রথমে কথা হলো এটাকে ড্রেইন করতেই হবে, আদারওয়াইজ দেয়ার ইজ চান্স, স্পেশালি ইন কেস অফ চিলড্রেন এন্ড সামটাইমস ইন অ্যাডাল্টস, যে ড্রাউনিং ইন হিজ ওন ফ্লুইড। এখান থেকে অনেকগুলো পুজ যখন একসাথে ব্রাস্ট করবে, শ্বাসনালীতে যে আইদার রেসপিরেটরি যে পরে নিউমোনিয়া থেকে শুরু করে ফুসফুসে কোনো রকমের ইনফেকশন, এবং কখনো কখনো একদম এয়ারওয়ে বন্ধ হয়ে যেতে পারে, স্পেশালি বাচ্চাদের হলে এরকম বেশি হয়। কাজে এটাকে ড্রেইন করে দিতে হবে। যখনই রিকগনাইজ করা গেল যে এখানে, এবং পেরিটনসিলাইটিস স্টেজেও বলা হয় যে একটা ইনসিশন দিয়ে দিলে তাড়াতাড়ি সাধারণ অ্যান্টিবায়োটিকে এটা রিলিভ হয়ে যাবে এবং সোয়েলিং কমে যাবে। সিভিয়ার কষ্ট পাওয়ার স্টেজে যাওয়ার কি দরকার, কারণ এটা তো প্রগ্রেস করবেই। ইনসিশন কোন জায়গাটায় দিতে হবে এটা আমি ওখানে দেখিয়েছিলাম একটু আগে, যে বেজ অফ দ্য ইগুলা দিয়ে একটা হরাইজন্টাল লাইন টানলে এবং করসপন্ডিং সাইডের অ্যান্টেরিয়র ফসিয়াল ফিলার দিয়ে একটা যদি ভার্টিক্যাল লাইন টানা হয়, তাহলে এই দুটো লাইন যেখানে মিট করে ওটা হলো বেস্ট প্লেস অফ গিভিং ইনসিশন। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। এবং ওখানে একটা স্ট্যাব ইনসিশন দিলে এবং এরপরে কোনো একটা হেমোস্ট্যাট দিয়ে হোক, টিলিফোর্সের দিয়ে একটু ফাঁক করে দিলে পুজ গড়গড় করে বেরিয়ে চলে আসে। এটার সাথে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে একটু সময়ও কাটানো যায়, জিনিসটা একটু ভালো হয়, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, এখানে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক অ্যামক্সিসিলিন হোক, ইরিথ্রোমাইসিন হোক, এখন সেপ্টিবুটেন আসছে, সেপ্টিবুটেন হোক, ইনজেকশন দেওয়ার কোনো দরকার হয় না। কেমন, এটা এডিকুয়েট ডোজে 500 মিলিগ্রাম 3 টাইমস ইন এ ডে ফর 10 days একদম বলে দিতে হবে, মেনশন করতে হবে টেকেন ওরালি। অ্যানালজেসিক, প্যারাসিটামল, এত ব্যথা 2টা করে দিনে 3বার অ্যাডাল্টের জন্য 500 মিলিগ্রাম, এখন তো 1000 মিলিগ্রামের ট্যাবলেটও আসছে। কাজে এটা একটা করে দিনে 3বার। গার্গেল, মাউথ ওয়াশ এবং গার্গেল, ওয়ান স্যালাইন গার্গলিং, দিনে একদম বেশি 5-7 বার করে, 10 বার করে, 3-4 বার তো অবশ্যই 3বার করে বলতে হবে যেটা যেন করে। টনসিলেক্টমি 4 to 6 weeks লেটার। অ্যাবসেস যখন হয়, অ্যাবসেস টনসিলেক্টমি করা যায়, কিন্তু এটা রিস্ক আছে, ব্লিডিং টিডিং বন্ধ হওয়া, প্রপারলি এডিকুয়েটলি রিমুভ করতে না পারলে থেকে যাওয়া, পরবর্তীতে সিমটম হওয়া। সেই জন্য খুব স্কিল না হলে ওইদিকে না যেয়ে সোজা টনসিলেক্টমি 4 to 6 weeks। আমরা যখন টনসিলেক্টমি ইন্ডিকেশন সম্পর্কে আলাপ করেছিলাম সেখানেও বলেছি যে 4 to 6 weeks ফলোইং পেরিটনসিলার অ্যাবসেস টনসিলেক্টমি করা উচিত। এটা আমরা সবাই, সব টিচাররাই একটা জিনিস, কিন্তু পরীক্ষা তো দেবে ছেলেরা, একটা জিনিস মনে রাখতে হবে যে একটা প্রশ্নের মধ্যে 3 নম্বর 4 নম্বর থাকে, যে পেরিটনসিলার অ্যাবসেসের উপরে একটা কোশ্চেন আসলো কিন্তু সে পুরোটাই লিখলো, টনসিলেক্টমি লেখে নাই, তাহলে তার নাম্বার কিন্তু 50%। যদিও পুরা লেখার মধ্যে 90% লেখা হয়ে গেল, 10% লেখা বাদ রয়ে গেল। কারণ টনসিলেক্টমি অ্যাডভাইস না করলে এইটা কিন্তু পেরিটনসিলার অ্যাবসেস আবার হবে, আবার না করলে আবার হবে। মোর দেন 20% মানুষের স্পেয়ার হয়, 80%-এরও বেশি মানুষের আবার হয়। সেই জন্য টনসিলেক্টমি 4 to 6 weeks
আফটার ড্রেনেজোপেরিটনসিলার অ্যাবসেস, একথা কিন্তু খুব ভালো করে খেয়াল করে একথা বলতে হবে। কাজে এটাই পেরিটনসিলার অ্যাবসেস সম্পর্কিত, এইটুকু জানাই যথেষ্ট, এবং টাইমলি নিজেরা ড্রেন করতে না পারলে রেফার করে দেওয়া উচিত প্রপারলি কোনো ইএনটি সার্জন যারাই কাছে আছে। এই যে একটা পেরিটনসিলার অ্যাবসেস ড্রেন করার সাইডটা কোথায়, এটা হলো অ্যান্টেরিয়র পিলার, এটা হলো বেজ অফ দ্য ইবুলা, বেজ অফ দ্য ইবুলা দিয়ে একটা হরাইজন্টাল লাইন, অ্যান্টেরিয়র ফাসিয়াল পিলার দিয়ে একটা ভার্টিক্যাল লাইন, ঠিক এই লাইনে সবচেয়ে বালজিং পয়েন্ট যেটা সেখানেই হলো এই লাইনে ইনসিশন দিতে হয়, এবং এটাকে কুইন্সি বলা হয়। যে পেরিটনসিলার অ্যাবসেসের একটা সংক্ষিপ্ত নাম হলো কুইন্সি। অনেক সিনিয়র ডাক্তাররা কুইন্সি শব্দটা জানেন, ইভেন জেনারেল প্র্যাকটিশনাররা। এটা যদি প্রপারলি না হয় তাহলে প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেস হয়, ল্যারিঞ্জিয়াল ইডেমা হয়, সেপ্টিসেমিয়া হয়, নিউমোনাইটিস বা নিউমোনিয়া হয়, জুগুলার ভেন থ্রম্বোসিস, এবং প্যারাফেরেঞ্জিয়াল অ্যাবসেসে ক্যারোটিড রাপচার, জুগুলার রাপচার, এই সমস্ত কমপ্লিকেশন হতে পারে। কাজেই এটা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করে করে যদি এরকম ফুলা দেখা যায় বেশি, তাহলে এটা রেফার করে দেওয়া উচিত, অথবা নিজেরা ড্রেন করতে পারলে তো খুবই ভালো। রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস আরেকটা টপিকস। রেট্রো মানে বিহাইন্ড, ফ্যারিংসের পিছনে, ইজোভেগাসের পিছনে না, ফ্যারিংসের পিছনে। ফ্যারিংসটা কোন জায়গায় করলে, যে জায়গাটা পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ওরাল ক্যাভিটির পিছন দিক থেকে, যেটা ওরোফ্যারিংসের পিছনে, নেজোফ্যারিংসের পিছনে, এবং ল্যারিঙ্গোফ্যারিংসের পিছনে যে জায়গা, এটাকে রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস বলা হয়। এখানেও আসলে কোনো জায়গা নাই, কিন্তু বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা এবং প্রিভার্টিব্রাল ফাসা, প্রিভার্টিব্রাল ফাসাটা থাকে প্রিভার্টিব্রাল মাসেলের, ভার্টিব্রা যে আছে তার সামনে যে মাসেল লেয়ার আছে ভার্টিক্যালি, তার সামনে যে ফাসা থাকে প্রিভার্টিব্রাল ফাসা, আর বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা হলো ফ্যারিঞ্জিয়াল যে মাসেল আছে, স্মুথ মাসেল আছে, স্কেলেটাল মাসেল আছে, তার পিছনে যে একটা ফাসাল লেয়ার আছে, দুটার মধ্যখানে। কিন্তু স্পেস করলে স্পেস করা যায়, আদারওয়াইজ একদম লেগেই থাকে। পটেনশিয়াল স্পেস আমি একটা ছবিতে দেখাবো। এটাকে বলি আমরা রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস। এটার প্রিভার্টিব্রাল স্পেস বললেও আমরা পারি, কারণ ভার্টিব্রাল কলামের সামনেই তো যে মাসেল আছে, মাসেলের যে ফাসা আছে ফাসার সামনে। রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোড সম্পর্কে একটা কথা জানা খুব জরুরি, সেটা হলো যে 3টা থেকে 5টা লিম্ফ নোড থাকে রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসে। এরা বাই 5 ইয়ার্স, 3 to 4 ইয়ার্স সবাই ডিসঅ্যাপিয়ার করে যায়। এই লিম্ফ নোডগুলো, রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোড ডিসঅ্যাপিয়ার করে যায় কোন সময়? বাই 5 ইয়ার্স, 3-4 বছরে এরা সবাই ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু রেট্রোফেরেঞ্জিয়াল এই যে লিম্ফ নোডগুলা, তার মানে 3 থেকে 5 বছর পর্যন্ত লিম্ফ নোডের সাপারেশন হয়ে একিউট রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস হওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। 90%-এরও বেশি একিউট রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস, রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস একিউট হয়, ক্রনিক হয়। একিউট রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস হয় ইনফ্যান্টের এবং চিলড্রেনের, আর অ্যাডাল্টের হয় ক্রনিক রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস সবচেয়ে বেশি। এখানে একটা শব্দ লেখা আছে রুভিয়ার্স নোড। রুভিয়ার্স নোড একটা জিনিস, বা রুভিয়ার্স গ্ল্যান্ড, এটা একটা লিম্ফ নোড। এটা রেট্রোফেরেঞ্জিয়াল এবং প্যারাফেরেঞ্জিয়াল, ফ্যারিংসের পাশে এবং পিছনের যে জাংশন, এখানে একটা লিম্ফ নোড থাকে, এটা থেকেই যায়, রুভিয়ার্স গ্ল্যান্ড বলে বা রুভিয়ার্স লিম্ফ নোড বলে। এইটা ডিসঅ্যাপিয়ার করে না। রেট্রোফেরেঞ্জিয়াল লিম্ফ নোড ডিসঅ্যাপিয়ার করে, প্যারাফেরেঞ্জিয়াল লিম্ফ নোড ডিসঅ্যাপিয়ার করে না। একটা প্যারাফেরেঞ্জিয়াল লিম্ফ নোড একদম রেট্রোফেরেঞ্জিয়াল এবং প্যারাফেরেঞ্জিয়ালের সীমানায় দাঁড়িয়ে থাকে। যদি কোনো কারণে এটা ইনফেকশন হয়, তাহলে এটা প্যারাফেরেঞ্জিয়াল স্পেসের দিকে চলে যায়। সেজন্য এটা অনেক পরে রুভিয়ার সাহেব এটা রিকগনাইজ করে ওনার নামে এটাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ। আদারওয়াইজ যে রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস ইন কেস অফ অ্যাডাল্ট যখন ক্রনিক ইনফেকশনের কারণে হয়, এখানে লিম্ফ নোডে হয় কোত্থেকে? যখন সার্জারি করতে যায় ওপেন করা হয়, দেখে যে লিম্ফ নোডে সাপারেশন। এখানে তো লিম্ফ নোড নাই, রিকগনাইজড, আসলে রিকগনাইজড যে এখানে কোনো রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসে আফটার 4 ইয়ার্স বা 5 ইয়ার্স কোনো লিম্ফ নোড থাকে না। কিন্তু একটা লিম্ফ নোড প্যারাফেরেঞ্জিয়াল স্পেস থেকে যখনই বড় হয়, তখনই রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসের দিকে জায়গাটা অকুপাই করে। এটা তো একদম এয়ারলাইন করা জায়গা না, কাজেই এরকম আমরা রুভিয়ার্স গ্ল্যান্ড সম্পর্কে অনেক সময় এক্সামিনাররা পরীক্ষায় জিজ্ঞেস করে, লিম্ফ নোড অফ হোয়াট ইজ লিম্ফ নোড অফ রুভিয়ার, এটার ইম্পর্টেন্সটা কি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি। এটা
at the junction of the retropharyngeal এবং প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসে থাকে এবং এটাতে ইনফেকশন হলে retropharyngeal স্পেসের দিকে চলে যায়। এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আমি retropharyngeal স্পেসের এখানে একটু অ্যানাটমি, retropharyngeal স্পেস, এই যে ভার্টিব্রাল মাসেলস, তার লাল এটা যদি হয়, লাল তো না, ঠিক বেগুনিটা যদি, ঠিক নীলটা যদি ইয়ে হয়, প্রিভার্টিব্রাল ফাসা হয়, তার মধ্যখানে যে লুজ এরিউলার টিস্যু থাকে, এটা হলো retropharyngeal স্পেস, তার সামনে ফ্যারিঞ্জিয়াল মাসেল এবং এই যে এখানে প্রিভার্টিব্রাল স্পেস আমরা বলি, ভার্টিব্রার সামনে যেটা উপরের দিকে চিকন হয়ে গেছে বা প্রিভার্টিব্রাল স্পেস, এখানে একটা ফাসা থাকে। ভার্টিক্যালি কাটলে এটা হলো ল্যাটারাল কাট, ভার্টিক্যাল কাট, আর এটা হলো হরিজন্টাল কাট, হরিজন্টাল কাট, এটা হলো retropharyngeal। এই যে ফ্যারিংসের পিছনে, মাসেলের পিছনে যে জায়গা retropharyngeal, ভার্টিব্রাল এখান থেকে সামনে। কিন্তু এখানে একটা জিনিস আমি retropharyngeal স্পেসের এখানে বলবো, যেহেতু এখানে লিম্ফ নোড থাকে, সাইনাসের ইনফেকশন, থ্রোটের ইনফেকশন, এখান থেকে লিম্ফ নোড যা ড্রেনেজ এরিয়া এখানে, সেখানে ইনফেকশন হয়ে হয় একিউট ইনফেকশন, আর ক্রনিক ইনফেকশন হয় লিম্ফ নোডে। সে থাকে এই যে প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস, যেখানে মেইন কম্পোনেন্ট হলো আমাদের এই ক্যারোটিড শীথ এবং ইন্টারনাল জুগুলার ভেইন, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ভ্যাগাস নার্ভ, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এছাড়া এইখানে লিম্ফ নোড থাকে প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস এবং retropharyngeal স্পেসের জাংশনে, এটা দেখানো হয় নাই। কাজেই এখানে এই অ্যানাটমিটা মনে রাখতে হবে। এটা আরো একটু ভালো করে কাটিং ইয়েটা দেখা গেল যে এটা হলো retropharyngeal স্পেস, এই যে 3 নম্বর জায়গাটা, আর এই 2 নম্বরটা হলো প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস। ঠিক এখানে যদি একটা লিম্ফ নোড থাকে আর এটা যদি একটু বড় হয়, তাহলে কিছুটা প্যারাফ্যারিঞ্জিয়াল, এখানেই থাকে লিম্ফ নোড অফ রুভিয়ার। কোথাও আঁকা ছবি পাইনি, তাই এটাতেই বুঝালাম। আর এই যে পেরিভার্টিব্রাল স্পেস পিছনে, কিন্তু প্রিভার্টিব্রাল স্পেস আমাদের সামনে, সার্ভিক্যাল স্পাইন এবং এখানে vertebral space, এটা জায়গাটা বোঝানোর জন্য। এই যে retropharyngeal abscess can be acute, can be chronic. Acute এবং chronic retropharyngeal space দুটো আলাদা ডিজিজ। acute retropharyngeal abscess হয় চিলড্রেনে by suppuration of acute retropharyngeal lymph nodes, এবং অ্যাডাল্টে হয় কোনো ফরেন বডি যদি ওখানে ঢুকে, কোনো ট্রমার পরে যদি ইনফেকশন হয়, ফিশ বোন বা মিট বোন বা কোনো বাইরের ফরেন বডির সুইটি, অনেক জিনিস আমরা পেয়েছি retropharyngeal স্পেসে, ওখান থেকে অ্যাবসেস হয়। হাতে পায়ে যে কোনো জায়গায় তো কোনো ফরেন বডি ঢুকলে অ্যাবসেস হয়ই। কাজে ক্রনিক retropharyngeal অ্যাবসেস আবার দুটো ডিজিজ, আলাদা আলাদা। কাজে এই কথাটা মনে রাখতে হবে যে retropharyngeal অ্যাবসেস ক্যান বি অ্যাকিউট এন্ড ক্রনিক দুটা, আবার ক্রনিকটা ক্যান বি আবার দুটো। কাজে অ্যাকিউট retropharyngeal অ্যাবসেস, ক্রনিকটা আবার দুটা। কাজে এই কথা মনে রাখতে হবে যে দুটা। ক্রনিকের দুটো কি, ক্রনিকের দুটো সম্পর্কে আমি পরে আসি। অ্যাকিউট retropharyngeal অ্যাবসেস সম্পর্কে আমাদের আরো কিছু, যেহেতু ছোট ইনফ্যান্টদের হয় সাধারণত, 1 বছরের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা হঠাৎ করে কিছু সিমটম নিয়ে আসলো, হ্যাঁ, কিরকম হয়? অ্যাকিউট retropharyngeal অ্যাবসেস ডিউ টু suppuration of retropharyngeal lymph nodes following upper respiratory infection in case of children. এই যে সাধারণত ঠান্ডা লাগছিল, এখন বাচ্চার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খেতে চায় না, বাচ্চা ডিসপেজিয়া বলে না, যদিও এখানে ডিসপেজিয়া হয়, ডিসনিয়া হয়, বাচ্চারা কিন্তু ডিসপেজিয়া বলে না। বাচ্চাদের ক্ষেত্রে কি বলা হবে? দে রিফিউজেস ফুড। এবং ডিসনিয়াটা বাচ্চাদের স্টাইডর পর্যন্ত হয়, কুফের মতো, বাচ্চাদের কষ্ট হয়। হা করলে দেখলে একটু পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালটা একটু সোয়েলেন বোঝা যায়, স্পেশালিস্ট দেখলে, এমনি দেখলে বোঝাটা একটু কঠিন হয়। কিন্তু যখনই আমাদের এরকম যে একটা বাচ্চারা ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায়, একটা কারণ আছে, সেটা হলো যে বাচ্চাদের তো তরল জিনিসই বেশি খায়, প্লাস বাচ্চাদের কিডনিটা ইমেচিউর কিডনিটা দিয়ে পেশাব তাড়াতাড়ি বেরিয়ে যায়, যার জন্য বাচ্চাদের পেশাব বেশি বেশি করে, এবং পেশাব তো অনেক সময় গায়ের মধ্যে করে দেয়, এর মধ্যে করে। এখন তো ডাইপারের সিস্টেম আসছে, আমরা শুনতাম যে ছোটবেলায় বাচ্চারা বেশি পেশাব করে বলে বাচ্চাদের পেশাব থাকে খুব পাতলা, মানে এদের ফিল্ট্রেশনের পরে ইয়ে থাকে, মানে ইউরিনের কম্পোনেন্ট গুলা কম থাকে বলে এদের গন্ধ কম হয়। এনিওয়ে, যার জন্য বাচ্চারা ইজিলি, যদি বাচ্চা যদি খেতে না পায়, লিকুইড খেতে না পারে, ইজিলি ডিহাইড্রেটেড হয়ে যায়। আর বাচ্চাদের এয়ারওয়ে ন্যারো, সেই জন্য খুব তাড়াতাড়ি ডিসনিয়া হয় এবং স্ট্রাইডার হয়, কুফ হয়। মানে কুফ মানে হলো যে শ্বাসকষ্টটা স্ট্রাইডারের মধ্যে আওয়াজ হলে। এবং এক্স রে ইজ এ ডায়াগনস্টিক। কি এক্স রে? এক্স রে নেক ল্যাটারাল ভিউ।
একদম ইমিডিয়েটলি একটা ছোট বাচ্চাকে এখনই একটা এক্স-রে ন্যাক করে নিয়ে আসেন সবার আগে, ট্রিটমেন্ট শুরু করার আগেই। যে অথবা যদি সম্ভব হয় বাচ্চার জ্বর দেখে, বাচ্চা এই বাচ্চাদের জ্বর থাকে, ডিসপেজিয়া থাকে, ডিসনিয়া থাকে, ফিভার থাকে, কফ থাকে, তারপরে স্ট্রাইডর থাকে, যে এদের জ্বর থাকে এবং ফিভার থাকে, কারণ এতগুলো অ্যাবসিস এখানে জমে আছে, ফিভার তো থাকবেই। কাজে এদেরকে সঙ্গে সঙ্গে একটা এক্স-রে ডায়াগনস্টিক। আমি এক্স-রে নেক ল্যাটারাল ভিউ সফট টিস্যু নর্মাল কিরকম, এই এক্স-রে কিন্তু আমি আরো 2-3 জায়গায় দেখিয়েছি আমার বিভিন্ন নেকের মধ্যে, এর মধ্যে। এখানে আবার বলবো, নর্মাল এক্স-রে-তে আমরা যে সফট টিস্যু, প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো, এই যে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা, ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রা পর্যন্ত এটা কিন্তু ফিউ মিলিমিটার থিক প্রিভার্টিবল সফট টিস্যু। এবং ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রা থেকে এখানে যেহেতু ইজোভেগাস যোগ হয় এবং ফ্যারিংস যোগ হয়, সেজন্য এটা থিকনেসটা বাড়ে। কতটুকু বাড়ে? এই যে বডি অফ দ্য সার্ভাইকাল ভার্টিব্রা যে ট্রান্সভার্স ডায়ামিটার, তার থেকে সব সময়ই কম থাকে, ম্যাক্সিমাম হলে তার ইকুয়াল থাকে, তার থেকে কখনোই বাড়ে না। তার থেকে যদি একটু বেশি হয় তাহলে বুঝতে হবে এটা কিন্তু ক্রিকয়েডের শ্যাডো। কাজে এটাকে অনেক সময় ফরেন বডি বলে অনেকে ভুল করে। এটা হাইওয়েড বোনের শ্যাডো। এইটা ভোকাল কর্ড এবং পর্যন্ত দেখা যায়, খুব ভালো একটা এক্স-রে এখানে। যাই হোক, ফোর্থের থেকে শুরু করে এটা প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো ইজ থিক, বাট কতটুকু থিক? Always it can be equal or less than the transverse diameter of the body of the vertebra. কাজে আমরা একটা পেন্সিল হাতে নিয়ে, কলম হাতে নিয়ে এটা আমরা মেপে পেলি যে এটা ঠিক আছে কিনা, কম আছে, বেশি আছে। এই জিনিসটা মনে করেই নেকের এক্স-রে দেখতে হবে ছোট বাচ্চাদের সবার ক্ষেত্রেই। বাচ্চাদের ল্যারিংস একটু উপরে থাকে বলে না, এটা ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রার আপার লেভেলে থাকে, কিন্তু বাট এই প্যাটার্নটা কিন্তু এরকম। আমরা যখন দেখব, আমি এটা দেখার আগে এটা দেখি। এখানে দেখা যাচ্ছে এই যে বেস অফ দ্য স্কাল থেকে শুরু করে রুট অফ দ্য নেক পর্যন্ত এই জায়গাটা কতটা থিক, সার্ভাইকাল স্পাইনের তুলনায় 4 গুণ 5 গুণ পর্যন্ত থিক হয়ে গেছে। এটা যদি 1 গুণ থিক বেড়ে যায় তখনই আমরা এটাকে ডিজিজ বলি। কাজেই এটা হলো এই এক্স-রেটা আসলে অনেক সময় অসপিস্টেশনে আসে, এটা রিড করো, ডিসক্রাইব করো, বিভিন্নভাবে আসে। আমরা এটা বলি এক্স-রে সফট টিস্যু নেক lateral view showing huge thickening of the prevertebral soft tissue shadow. Prevertebral soft tissue shadow, huge thickening of the prevertebral soft tissue shadow, extending from the base of the skull to the root of the neck. এটা কিন্তু চেস্টের মধ্যে ফোর্থ thoracic vertebra পর্যন্ত চলে গেছে অ্যাঙ্গেল অফ লুইসের লেভেলে। কারণ হলো যে এই যে প্রিভার্টিবল ফাসাটা ওইখানে যেই আটকা, নাইলে বুকের ভিতরে অন্য জায়গায় ঢুকে যেত। কাজে রেট্রোফ্যারিঞ্জিয়াল, তো কাজে ফ্যারিংসের এই জায়গাটা ওখান পর্যন্ত এক্সটেন্ডেড। হ্যাঁ, এটা কতটুকু গেছে অনেক সময় আমরা জিজ্ঞেস করি। এটা হলো ফোর্থ thoracic vertebra পর্যন্ত গেল, বিকজ ফোর্থ thoracic vertebra পর্যন্ত আমাদের এই প্রিভার্টিবল ফাসাটা এখান থেকে যায় আটকা। কাজে হিউজ থিকেনিং এক্সটেন্ডিং ফ্রম দ্য বেজ অফ দ্য স্কাল টু দ্য রুট অফ দ্য নেক, আমরা যা দেখি তাই বলি। অ্যান্ড দেয়ার ইজ স্ট্রেটেনিং অফ দ্য সার্ভাইকাল স্পাইন। স্পাইনে কিন্তু একটা লর্ডোটিক কার্ভ আছে, এই যে সামনের দিকে একটু বাঁকা কার্ভ আছে, সেটা না হয় স্ট্রেট হয়ে গেছে, কারণ এখানে এগুলো কিন্তু সব পুজ, এগুলো সব পুজ জমে গেছে, একিউট অ্যাবসিস। হ্যাঁ, এটা একটা অ্যাবসিস এবং পুজ জমে যাওয়াতে এত পেইন, বাচ্চাকে কিন্তু ঘাড় একদম সোজা করে রাখে, এক্সটেন্ড করে রাখে, কাঁদতেছে সারাক্ষণ, জ্বর, শ্বাসকষ্ট, স্ট্রাইডর, তারপরে খায় না, ডিহাইড্রেটেড হয়ে গেছে, এরকম একটা বাচ্চা দেখলেই কিন্তু বুঝে ফেলতে হয় যে এটা অ্যাকিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিসের ছোট্ট বেবি। কাজে তাকে সঙ্গে সঙ্গে ইএনটি সার্জনের কেয়ারে দিতে হবে। কাজে ওকে নিয়ে যেতে হবে যেখানে ইএনটি ইউনিট আছে। এটার এরকম ডায়াগনস্টিক। দেয়ার ইজ ন্যারোয়িং অফ দ্য এয়ারওয়ে। ফুড ওয়েটা তো অলরেডি এখানে চাপে পড়ে একদম পুরোটা ন্যারো হয়ে গেছে এবং এয়ারওয়ে ন্যারো, যার কারণে স্ট্রাইডট হচ্ছে। এই যে ট্রাকিয়া কতটা সামনে চলে আসছে। আমি এর আগেরটা দেখাতে চাই নাই, কিন্তু আগেরটা আসলে পরে হওয়া দরকার ছিল। নেক্সট টাইম আমি ঠিক করে ফেলবো। এখানে দেখা যায় যে বাচ্চার নেক স্ট্রাইটেন্ড, এখানে একটা ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো আছে। এই ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো, এটাও এক্স-রে সফট টিস্যু নেক ল্যাটারাল ভিউ শোয়িং হিউজ থিকেনিং অফ দ্য প্রিভার্টিবল সফট টিস্যু। এই যে ট্রাকি এখানে, হ্যাঁ, ল্যারিংস এখানে, ফ্যারিংস এটা এখানে। কাজে হিউজ থিকেনিং অফ দ্য প্রিভার্টিবল সফট টিস্যু শ্যাডো। পরীক্ষার সময় এরকম হিউজ গুলোই দেওয়া হয়। Extending from the base of the skull to the root of the neck where it merges with the chest shadow, কেমন। আর এখানের মধ্যে দেখা যায় যে এখানে ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো আছে। কারণ হলো ইনফেকশনটা বেশিরভাগ ক্ষেত্রে এক্সেরিয়া কলাই দিয়ে হয়, কলাই দিয়ে হয় বলে এটা, এবং কলাই কিন্তু একটা গ্যাস ফর্মিং অর্গানিজম। কাজেই এটা আমাদের গ্যাস ফর্মিং এবং অ্যানারবস যেগুলো, ওগুলো গ্যাস ফর্মিং অর্গানিজম। কাজে এখানে টিস্যু নেক্রোসিস হয়ে এখানে গ্যাস ফর্ম করে।
এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কখনো কখনো হতে পারে যে কেউ ইনসিশন দিয়ে ইনএডিকুয়েটলি ড্রেন করছেন, বাতাস ঢুকে গেছে, অথবা একদিনের পরে কারো কারো খুব এক্সেপশনালি কারো কারো সেকেন্ড ডেতে আবার এক্সরে করলে এরকম দেখা যায় যে কিছু ড্রেন হয়েছে কিছু রয়ে গেছে এরকম। তবে সবচেয়ে কমন আমরা পরীক্ষার সময় যেটা বলতে বলি যে সোজা পথেই থাকাই ভালো, যে গ্যাস ফরওয়ার্ডিং অর্গানিজম। আর কি হয় সেটা বলতে পারলে ডেফিনেটলি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, অনেক বেশি নাম্বারও দেওয়া হয় যে এটা ইনএডিকুয়েটেড ড্রেন্ট এরকম কিছু হতে পারে। কাজে একিউট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস এটার কথা এক্সরে দেখেই বুঝতে হবে। আমি এটা ট্রিটমেন্ট সম্পর্কে এখানে লেখা নাই, এইটুকু বলবো একদম ডেফিনেটলি কি করা হয় এটা কিন্তু পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। এবং ট্রিটমেন্টটা আসে, ট্রিটমেন্ট কি একিউট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেসের? ড্রেনেজ। কোথা দিয়ে ড্রেনেজ? ওরাল ক্যাভিটির ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে ড্রেনেজ, মুখের ভিতর দিয়ে ড্রেন করে নিতে হয়। এবং এটা ড্রেনেজের কিছু প্রিকশন আছে, এটাকে অপারেশন থিয়েটারে নিতে হবে। একে তো কোনোভাবে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে না। একে যদি কেউ অ্যানাস্থেসিয়া দিতে যায়, কোনো অ্যানাস্থেটিক যদি ওরাল ক্যাভিটি দিয়ে টিউব দিতে যায় এখানে, এটা কিন্তু থিন একটা কভার হয়ে পুজ জমে আছে, টাচ হওয়ার সাথে সাথে এই পুজ বাইরে শ্বাসনালী সব বন্ধ হয়ে যাবে। কাজে এটা করতে হবে আন্ডার উইদাউট অ্যানাস্থেসিয়া, এবং খুব লাইট এবং স্ট্রং সাকার মেশিন নিয়ে ল্যারিঙ্গোস্কোপ দিয়ে হা করে জোর করে ধরে পেঁচাইয়ে ধরে, বাচ্চা তো এমনিই কষ্টে কাঁদতেছে, কাজে ওর মধ্যে ওর কান্দার আর কষ্টের আর শেষ নাই, তার মধ্যে এই হা করে ধরে ব্লেড দিয়ে ঠিক এখানে যেখানে যতটুকু দেখা যায় একটা ইনসিশন দিলে গাশ সব পাস বেরিয়ে আসবে, এবং সাকশন সঙ্গে সঙ্গে বাচ্চাকে কাত করে দিতে হবে, মুখের থেকে অনেক পাস পড়তে থাকে, এবং সাকশন দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলতে হয়, আদারওয়াইজ দি চাইল্ড হ্যাড চান্স অফ ড্রাউনিং ইন হিজ ওন ফ্লুইড। কাজে এরকম যেন না হয়। এবং এটার সাথে সাথে এই ড্রেনেজ যতক্ষণ পর্যন্ত ডায়াগনোসিস হয়ে সাথে সাথে সম্ভবত তাকে একটা প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক ইনজেকশন, একটা ছোট বাচ্চাকে ইনজেকশন দিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়া খুব কঠিনই হয়ে যায়, এবং দিতে হবে কেমন একটা অ্যান্টিবায়োটিক দিয়ে। তারপরে এটা ড্রেইন করার সাথে সাথে দেখা যাবে যে বাচ্চা নিঃশ্বাসের কষ্ট চলে গেছে, বাচ্চা এরপরে খেতে চাচ্ছে, গলার মধ্যে কাটা জায়গা থাকার পরও, পেইনের পরও বাচ্চাদের অনেক সময় দুই এক সময় অনেককে দেখছি আমরা ফিডিং টিউব দিয়ে দেওয়া দরকার হয় না, বাচ্চারা এমনিই খেতে পারে এত পেইনফুল কন্ডিশন থেকে এসে, এবং একদিন পরে ডিসচার্জও করে দেওয়া যায়, এবং বাচ্চারা এটার জন্য ফ্রিকুয়েন্টলি সোয়ালো করে বলে পাস টাস বেরিয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, একটু অ্যানালজেসিক দিতে হবে, সিক্রেশন কমানোর জন্য একটা অ্যান্টিস্টামিন দিতে হবে, দরকার হলে সাপোজিটরি দিতে হবে, এবং ওকে তাড়াতাড়ি রিহাইড্রেট করতে হবে। সেই জন্য একটু ফ্লুইড যদি দেওয়া যায়, ক্যানুলা দেওয়া খুব কঠিন না হলে বারবার খাওয়াইয়া, লিকুইড খাওয়াইয়া বাচ্চাকে রিসাসিটেট করতে হবে। এবং এই একিউট রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস একটা একিউট ইমার্জেন্সি, কেউ ভুল করলে অনেক বাচ্চা মারাও যায় গ্রাজিলারিঞ্জিয়াল ইডিমা হয়ে। ক্রনিক রেট্রোফেঞ্জিয়াল অ্যাবসেস এটা দুই ভাবে হয়, একটা হলো ক্যারিজ সার্ভাইকাল স্পাইন, অর্থাৎ সার্ভাইকাল স্পাইন ক্যারিজ বলা হয় কেন? দাঁতে বলা হয় ক্যারিজ, সার্ভাইকাল স্পাইনে করা হয় বলা হয় ক্যারিজ, স্পাইনের মধ্যে অনেক জায়গায় ক্যারিজ বলা হয়। ক্যারিজ শব্দটা হলো অস্টিয়াইটিস, যেখানে বোনের ভিতরে কোনো মেডালারি ক্যাভিটি নাই, যেখানে বোনের ভিতরে মাইলিন টিস্যু নাই, সেটাকে আমরা বলি অস্টিয়াইটিস, অথবা আরেকটা নাম হলো ক্যারিজ। ক্যারিজ সার্ভাইকাল স্পাইন, এটা লাম্বার স্পাইনেও হয়, সার্ভাইকাল স্পাইনেও হয়, এখান থেকে হয়। এটা হলো একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো লিম্ফ নোড সেপারেশন, রুভিয়ার্স নোড। আমি বলছিলাম যে এই দুটোটাই কিন্তু টিউবারকুলোসিস দিয়ে হয়। And tuberculosis the intervertebral disc এবং adjoining body of the cervical vertebra, cervical spine এর এখানে যখন ইনফেকশন হয়, অথবা লিম্ফ নোড। কোন লিম্ফ নোড? আমরা তো জানি যে একটা অ্যাডাল্টের জন্য যার টিউবারকুলোসিস হলো তার তো আমরা জানি যে ওখানে কোনো লিম্ফ নোড নাই, কিন্তু রুভিয়ার্স গ্ল্যান্ড যেটা এট দ্য জাংশন অফ দ্য রেট্রোফেরেঞ্জিয়াল এবং প্যারাফেরেঞ্জিয়াল স্পেসে থাকে, সে যখন বড় হতে শুরু করে তখন সেটা রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসের মধ্যে চলে যায়, প্যারাফেরেঞ্জিয়াল স্পেসেও থাকে, কখনো কখনো একদম পুরো রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসেই থাকে। এই জন্যই আমরা ওখানে যখন ফেটে যায় তখন ওইদিকে স্পেসটা বেশি বলে সেখানে এটা ফাটে, এবং এটা অলওয়েজ টিউবারকুলোসিস। কাজে রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস অ্যাবসেস যখন ক্রনিক, ইট ইজ টিউবারকুলোসিস। দুই ভাবে হয়, একটা হলো সার্ভাইকাল স্পাইনে, একটা হলো লিম্ফ নোড সেপারেশনে। আর একিউট রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস লিম্ফ নোড সেপারেশন থেকে হয়, একটাই ওয়ে, মোর দেন 99%, আর শুধু ফরেন বডি ইনফেকশন বা ট্রমা এগুলো থেকে হতে পারে। এই যে ক্রনিক রেট্রোফেরেঞ্জিয়াল অ্যাবসেস, এটা লোকেশনটা কোথায়? রেট্রোফেরেঞ্জিয়াল স্পেসের মধ্যে। আমরা এটার স্পেসটা ছবি দেখেছি, রেট্রোফেরেঞ্জিয়াল স্পেস, এবং এখানে কিন্তু আসলে কোনো স্পেস নাই, কিন্তু এটা পটেনশিয়াল স্পেস, লুজ এরিউলার টিস্যু। এখানে কোনো স্পেস অকুপাইং টিউমার হোক বা কোনো অ্যাবসেস হোক,
কালেকশন হওয়ার জায়গা হয়। এটা ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিসে যে ক্যারিজ সার্ভাইকাল স্পাইন, এখানে আমি একটা ছবি দেখাতে চাই। এই যে এখানে এক্স-রে সার্ভাইকাল স্পাইন শোজ স্পাইনাল টিউবারকুলোসিস ইন দ্য সার্ভাইকাল স্পাইন, যেখানে এমআরআইতে দেখা গেছে এটাতে, আর এটা হলো এমনি এক্স-রে, নর্মাল এক্স-রে। এবং এখানে দেখা যাচ্ছে যে ফিব্রাটিবাল সফট টিস্যু শ্যাডোটা এখানে এই ভার্টিব্রাল থেকে একটু বেশি, ট্রান্সভার্সলি মাপলে দেখা যাবে। এখানে ভার্টিব্রাল যে প্যাটার্ন নরমালি, এখানে কিন্তু একদম এই যে এখানে দুইটা ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক এবং সার্ভাইকাল স্পাইনের অনেকটাই ইরোড হয়ে গেছে। এখানেও দেখা যাচ্ছে যে সার্ভাইকাল স্পাইন একদম খেয়ে গেছে। কাজেই এভাবে সার্ভাইকাল স্পাইন থেকে হয়, এবং টিবির গ্ল্যান্ড যখন হয়, এটা তো আর এক্সরেতে দেখার কিছু নাই, এখানে শুধু প্রিভার্টিবল সেল, সেখানে পাজ এসে জমে। এবং এই ক্রনিক রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিসের ব্যাপারে একটা জিনিস কিন্তু সবসময় জিজ্ঞেস করবে, যে ক্রনিক যে গ্ল্যান্ড যদি হয়, লিম্ফ নোড অফ রুভিয়া থেকে যেগুলো হয়, সেটা কিন্তু আমরা পেশেন্ট আসবে, পেশেন্টের নেকের স্টেবিলিটি নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যদি সার্ভাইকাল স্পাইন যদি আনস্টেবল হয়ে যায়, এরকম যদি এগুলো যদি খেয়ে ফেলে, তাহলে কিন্তু এটা এই যে সার্ভাইকাল স্পাইনের মধ্যে মানে স্পাইন থেকে আমরা স্পাইনাস প্রসেস, যে আমাদের মেডালা থেকে যে স্পাইন আছে, এটার মধ্যে চাপ দিলে কোয়াড্রিপ্লেজিয়া হয়ে যাবে এবং রেসপিরেটরি প্যারালাইসিস হয়ে মরেই যাবে। এটা হলো যে আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে যখন চাপ পড়বে, রুট অফ দ্য নার্ভের মধ্যে যখন চাপ পড়বে। কাজেই এটা কিন্তু একটা ডেঞ্জারাস সিচুয়েশন, লাইফ থ্রেটেনিং, এবং কখনো কখনো যে সোর্স ডিস্ট্রাকশন অফ দ্য C5, C6, C7, এটাতে C6, C7 একদম ডিস্ট্রাকশন হয়ে গেছে। এখানে অবশ্য আরো উপরে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে একটা এমআরআই এবং একটা নর্মাল এক্সরে। নর্মাল এক্সরে তো অনেক সময় দেখা যায়, সেই জন্য আমরা ওটা পরে ট্রিটমেন্টের জন্য করি। এটা ডিসকমফোর্ট হয়, তত ডিসপেজিয়া হয় না, থ্রোটের ভিতরে সোয়েলিং ভালো বোঝাও যায় না। জেনারেল ফিচার্স অফ টিবি, টিবি হওয়ার জন্য যে সমস্ত উইকনেস, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, গ্রেজুয়ালি ইভিনিং সোয়েটিং, নাইট সোয়েটিং, এই টিবির জন্য যে সমস্ত দুর্বলতা এগুলো আছে। কিন্তু গলার ভিতরে একটু ডিসকমফোর্ট, একটু ব্যথা, একটু অ্যাটেনশন, যখন গলা দেখাতে আসে তখন সবাই একটু অ্যাটেনশন দিয়ে পোস্টেরোফ্যারিঞ্জিয়াল ওয়ালে কোনো বালজ আছে কিনা, এটাই একটু শুধু, এই ছাড়া আর কোনো সাইনই বোঝা যায় না। কিন্তু যাদের স্পাইন বোন ডিস্ট্রাকশন হতে থাকে, তাদের কিন্তু বেশ নেকের মধ্যে বেশ সিভিয়ার পেইন হয়। ট্রিটমেন্ট, একিউট রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিসের ট্রিটমেন্ট হলো উইদাউট অ্যানাস্থেসিয়া, ড্রেনেজ। আমি বললাম যে খুব ক্রনিকের হলো ড্রেনেজ এবং অ্যাকিউটেরও ড্রেনেজ। অ্যাবসিস মানেই ড্রেনেজ, অ্যাবসিস এনিওয়্যার ইন দ্য বডি ড্রেনেজ। কিন্তু ক্রনিকের ড্রেনেজটা করতে হবে বাইরের দিক থেকে, নেকের দিক থেকে। কারণ যদি গলার ভিতরের দিক থেকে আমরা ড্রেন করি, তাহলে কিন্তু টিউবারকুলার অর্গানিজম অ্যান্টি টিবি থেরাপিতে ইনঅ্যাক্টিভ হতে, এটিনিউয়েটেড হতে 1 মাস সময় লাগে, কিল করতে মিনিমাম 6 মাস সময় লাগে, ক্লিয়ার করতে। কাজেই এই 1 মাস পর্যন্ত যদি সেই ব্যাকটেরিয়া গলার ভিতরে যায়, আমরা সোয়ালো করি এবং পরে ইন্টেস্টাইনাল অ্যাসিডে যদি সবগুলো মারতে না পারে, স্কিপ করে যেতে পারে। এবং ইলিউসিক্যাল টিউবারকুলোসিস ইজ এ ভেরি কমন, whenever there is history, যে যখনই গলার মধ্যে কোথাও হয় সেখান থেকে ইলিউসিক্যাল টিউবারকুলোসিস হয়ে যেতে পারে। সেই জন্য এটা সবসময় বাইরের দিয়ে পোস্টেরিয়র বর্ডার দ্য স্টার্নোমাস্টার দিয়ে একটা ইনসিশন দিয়ে ইজিলি ওই জায়গায় অ্যাপ্রোচ করা যায় পোস্টেরিয়র, এবং এডিকুয়েট পিরিয়ডের জন্য অ্যান্টিটিবি থেরাপি দিতে হয়। বোন ইনভলভ করলে ইউজুয়ালি 9 মাস থেকে 1 বছর দিতে হয়, আর যখন লিম্ফ নোডে ইনফেক্ট করে তখন 6 মাস থেকে 9 মাস দিতে হয়, ডিপেন্ডিং অন দ্য ক্লিনিক্যাল রেসপন্স। সবাই আমরা অ্যান্টিটিবির একটা কোর্স মুখস্থ জানি, এবং আমার মনে হয় যাদের মুখস্থ হইতে চায় না, ওষুধগুলোর নাম এবং ডোজ লিখে টেবিলের মধ্যে চোখের সামনে রেখে এগুলো বারবার করে চেষ্টা করা, মনে রাখা দরকার। আমার খুব মনে পড়ে, আমি এটা বাহাদুরি করে বলছি না, আমরা যখন ইন্টার্নশিপ করেছি আমার অনেক বন্ধুরই এগুলো মনে থাকতো না, কেবল ফোন করে বলতো। তখন তো আমাদের হসপিটালে ইন্টারকম ছাড়া আর কোনো সিস্টেম ছিল না। কেমন ফোন করে বলতো, টিবি ডোজগুলো বলে দে আমাকে, তো আবার বলতাম, এবং নিজেরা বলার অভ্যাস থাকলেই কিন্তু মনে থাকবে। প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেস এবং প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস খুব সিম্পল। এখানে লিম্ফ নোড সাপারেশন থেকে সাধারণত হয়ে থাকে, অথবা কোনো ফরেন বডি থেকে হয়ে থাকে, অথবা পেরিটনসিলার অ্যাবসিস বা রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসিস থেকে এক্সটেনশন হয়ে থাকে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্যারাফ্যারিঞ্জিয়াল স্পেসের সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেন্ট ছিল ক্যারোটিড শীথ। আর আমরা ওরকম শুনছি যে ক্যারোটিড শীথ, সবাইকে পরীক্ষার সময় জিজ্ঞেস করলে ক্যারোটিড শীথই বলতে হয়।
তারপরে বলতে হয় যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, কমন ক্যারোটিড আর্টারি, তারপরে ভ্যাগাস নার্ভ, সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এবং একদম আপার পার্টের মধ্যে আরো কয়েকটা লোয়ার 3টা ক্রেনিয়াল নার্ভ সেটা থাকে। কিন্তু এই যে ক্যারোটিড শীতের কথা বললাম, আমার খুব মানে মজার কথা মনে হলো যে অনেক সময় আমরা শুনেছি যে গোপাল ভাঁড় তার ওয়াইফকে বলল যে ওয়াইফ পাশের ঘরের মধ্যে ধরম করে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে গোপাল ভাঁড়কে বউ দিক থেকে বললো যে কি ব্যাপার গোপাল, এত আওয়াজ হলো জোরে, এত বললো যে না আমার পাঞ্জাবিটা পড়ে গেছে। তাহলে পাঞ্জাবি পড়লে এত আওয়াজ, এত জোরে আওয়াজ? বলে যে না, পাঞ্জাবির ভিতর তো আমি ছিলাম। হ্যাঁ, সেরকম মানে আমরা যে সবাই কথা কথা বলে ক্যারোটিড শীথ ইনজুরি হবে, ক্যারোটিড শীথ ইনজুরি হবে মানে এই যে লাইফ থ্রেটেনিং, কারণ ক্যারোটিড শীথের ভিতরে থাকে ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন। কাজে কন্টেন্টস অফ ক্যারোটিড শীথ বা ভ্যাগাস নার্ভ সবগুলোই কিন্তু একদম লাইফ লাইনের মতো জিনিস। কাজে এই কথা মনে রাখতে হবে যে ক্যারোটিড শীথ থাকে, এবং এখানে যখন কালেকশন অফ পাস ইন দ্য প্যারাফেরেঞ্জিয়াল স্পেস, এখানে ফ্যারিংসের ইনফেকশন, টিথের ইনফেকশন, কান থেকেও আসে, পেট্রোসাইটিস ক্রনিক ইনফেকশন, রেট্রোফ্যারেঞ্জিয়াল স্পেস থেকে আসে, প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেস থেকে আসে, স্পেস হয় টনসিলের, পেরিটনসিলের স্পেস থেকেও আসে, পেনিট্রেটিং ইনজুরি দিয়ে হয় এগুলা। কমন ডায়াগনোসিস খুব সোজা। প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেস হা করলে, একটু টাংটা ভালো করে ডিপ্রেস করলে দেখা যায় এই যে ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল ওয়াল থেকে রাইট প্যারাফ্যারেঞ্জিয়াল স্পেস, কেমন ভিতর দিয়ে। তো এগুলো ড্রেন করার জন্য ভিতর বাহির যেখানে কমফোর্টেবল, প্যারাফ্যারেঞ্জিয়াল তো সাধারণত টিউবারকুলাস হয় না, সেই জন্য একিউট হয়। কাজে ক্রনিক হলে সন্দেহ করলে অনেক দিনের যদি টিউবারকুলাস মনে করি তাহলে অবশ্যই বাইরের দিক দিয়ে কাটা উচিত, আর আদারওয়াইজ ভিতর দিক দিয়ে ড্রেন করা যায়। আর এগুলো ড্রেন করার পরে স্পেসিফিক সবসময় নেকের কোনো অ্যাবসিস ড্রেন করলে পাস পরীক্ষা করা উচিত, এবং বোথ ফর টিউবারকুলোসিস মানে হিস্টোপ্যাথোলজি করা উচিত আশপাশে গ্ল্যান্ডেড টিস্যু, এবং পাস সিএস করা উচিত, এবং সে অনুসারে এডিকুয়েটলি ট্রিটমেন্ট দেওয়া উচিত। ক্লিনিক্যাল ফেসে দেখা যাবে যে টনসিল ফুস্ট মিডিয়ালি, এখানে ট্রিসমাস হয়, নেকেও সোয়েলিং থাকে, কখনো কখনো সিম্প্যাথেটিক চেইন এবং 9, 10, 11, 12 লোয়ার 4 ক্র্যানিয়াল নার্ভস প্যারালাইসিস হয়। প্যারোটিড রিজিয়নে বা নেকে, আফার নেকে এখানে সোয়েলিং হয়। প্যারোটিড রিজিয়ন বলছে এই জন্য যে প্যারোটিডের সাথে কন্টিনিউয়াস এরকম ইয়ে হয়। ফসিয়াল ডিপথেরিয়া, এখন তো ডিপথেরিয়া আমাদের দেশ থেকে অলমোস্ট নীল হয়ে গেছে, তারপরেও কিন্তু দেখা যায়। জেনারেল প্র্যাকটিশনারদেরকে এগুলা আমাদের মনে রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কারণ ডিপথেরিয়ার অনেকগুলো কমপ্লিকেশন, এবং ডিপথেরিয়া একটা মারাত্মক খারাপ রোগ ছিল। এবং অনেক আমার তো মনে পড়ে আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং ইন্টার্নশিপ করে, আমরা এভরি উইকে একটা বা দুটো ডিপথেরিয়ার বাচ্চা বড় দেখতাম, এবং হাসপাতালে ভর্তি হইতেছে, অ্যান্টিডিপথেটিক সিরাম ইনজেকশন দিচ্ছে ভর্তি করে, এবং কারো কারো কার্ডিয়াক প্রবলেম হয়ে যাচ্ছে, হাত পা ফুলে কেমন হয়ে যাচ্ছে, এরকম আমরা অনেক দেখেছি। একিউট স্পেসিফিক ইনফেকশন বাই গ্রাম পজিটিভ কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। এখানে একটা কথা কিন্তু আমি খুব মানে বিশেষভাবে খেয়াল করার জন্য সবাইকে বলবো, একিউট স্পেসিফিক ইনফেকশন। আমরা যদি ইনফেকশনের কথা বলি, একিউট নন স্পেসিফিক ইনফেকশন, স্টেপাইলো, স্টেপটো, তারপরে নিউমো, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মক্সিলা ক্যাটারালিস, অ্যারবস, অ্যানারবস, এগুলো যত রকমের ইনফেকশন করে সবগুলোকে বলি আমরা, সবগুলোই একিউট নন স্পেসিফিক ইনফেকশন। একিউট স্পেসিফিক অর্গানিজম, একিউট স্পেসিফিক ইনফেকশন একটাই, সেটা হলো কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। এবং এই কারণ হলো এটার ডেফিনেশনটা আসে ওখান থেকে, একটা অর্গানিজম একটা ডিজিজ করে। যেমন ক্রনিক স্পেসিফিক ইনফেকশন বললে টিউবারকুলোসিসকে বোঝায় আমাদের প্রাসিউরে, যদিও রাইনোস্ক্লেরোমেটোসিস আর অন্যান্য ডিজিজ আছে পৃথিবীব্যাপী, কিন্তু আমরা বলি ক্রনিক স্পেসিফিক। সিফিলিস, টিউবারকুলোসিস, লেপ্রোসি, এগুলো হলো ক্রনিক স্পেসিফিক। একিউট স্পেসিফিকের কথা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে দেখি যে একিউট স্পেসিফিক কেউ মনে করতে পারে না। ডিপথেরিয়া হলো একটা মাত্র ডিজিজ, একটা মাত্র ইনফেকশন, যেটা এটা যদি নাকে হয় নেজাল ডিপথেরিয়া, এটা যদি ল্যারিংসিয়াল ল্যারিঞ্জিয়াল ডিপথেরিয়া, এটা যদি গলার ভিতরে ফসিয়াল ডিপথেরিয়া, এটা যদি নাভিতে হয় তাহলে এরকম আম্বিলিকাল ডিপথেরিয়া, এটা জেনিটালিয়াতে হয়, এটা চোখে হয়। কাজে ওয়েট সারফেসের মধ্যে এটা হতে পারে। কাজেই এটা আমাদেরকে মনে রাখতে হবে যে একটা মাত্র গ্রাম স্পেসিফিক গ্রাম পজিটিভ কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরি। ব্যাকটেরিয়াটা কিরকম, এটার মধ্যে মেটাক্রোমেটিক গ্রানুলস আছে, সেগুলো নিয়ে অনেক সময় এক্সামিনাররা জিজ্ঞেস করে, এবং এগুলো চাইনিজ লেটারের মতো অ্যারেঞ্জমেন্ট ইয়েতে দেখতে,
এবং এগুলা কি মিডিয়াতে গ্রো করে, হঠাৎ করে কেউ কিন্তু জিজ্ঞেস করে ফেলে। আর কাউকে জিজ্ঞেস করলে আমাকে বেসিক কথা জিজ্ঞেস করে স্যাররা গন্ডগোল করছে তা কিন্তু না। বেসিক কথা যাকে জিজ্ঞেস করে যে এটার আগাগোড়া পুরো জানে তাকে বেশি নাম্বারে দেওয়া হয়। এটা মাইন্ড করতে হবে। ইনকিউবেশন পিরিয়ড ইজ 2 to 6 উইকস এবং এটার কেরিয়ার স্টেজ হয়, যার কারণে এই কেরিয়ার স্টেজের জন্য আমাদের টনসিলেক্টমি করার ইন্ডিকেশন ছিল। এখন তো কেরিয়ার স্টেজ আমরা পাই না বলে ওই লিস্টে আমরা ওইভাবে বলি না। তারপরে এটা গল ব্লাডারের মধ্যে কেরিয়ার স্টেজ হয়। চিলড্রেন আর এফেক্টেড মোস্টলি, নো ওয়ান ইজ ইমিউন। সবারই হতে পারে, বড়দেরও হতে পারে, চিলড্রেনেরও হতে পারে। কাজেই আমাদেরকে এটা, ওরোফেরিংস ইজ এফেক্টেড কমনলি, নেজোফেরিংস, ল্যারিংস এগুলোর মধ্যে যখন হয় তখন তো আরো। A grayish white membrane forms over the tonsil spread to the short palate and postpharyngeal wall. এই জিনিসটা যে একটা টনসিলের মেমব্রেন এবং এই ডিপথ্রিয়েটিক মেমব্রেনের মধ্যে কি মেইন ডিফারেন্স হলো যে একটা টনসিলের উপরে অ্যাকিউট টনসিলাইটিসের একটা মেমব্রেনাস টনসিলাইটিস, টনসিলের মেমব্রেন থাকে কিন্তু ডিপথ্রিয়েটিক মেমব্রেন বিয়ন্ড দ্য টনসিল প্যালেটের দিকে চলে যায়, শর্ট প্যালেটের দিকে চলে যায়, ফ্যারিঞ্জিয়াল ওয়ালে চলে যায়, এক জায়গায় লিমিটেড থাকে না। একদিকে হতে পারে কিন্তু মেমব্রেনাস টনসিলাইটিসে পুরাটাতে হয়। টিনেসিয়াস মানে ছিঁড়ে ফেলতে একটু কষ্ট হয়, টনসিলেটটা ঘষা দিলেই চলে আসে। ব্লেডস হ্যান্ড রিমুভড, র্যাপিডলি রিফর্মস। এ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যে ডিপথ্রিয়েটিক মেমব্রেন আমরা একটু ঘষে দেখি অনেক সময় টিস্যুর মধ্যে গজ নিয়ে নিয়ে, যখন দেখি যে এটা অথবা টনসিলে টাং ডিপ্রেসার দিয়ে দেখলে দেখা যায় যে রিমুভ করতে গেলে ব্লিডিং হয়, টনসিলেটটা থেকে কখনো ব্লিডিং হয় না এবং তাড়াতাড়ি আবার রিফর্ম করে। কয়েক ঘন্টার মধ্যে আবার দেখলে পেশেন্ট ভর্তি করলে আমরা এক জায়গা থেকে সরাই টরাই ব্যথা দিয়েও দেখলাম, পরের দিন দিকে ওই জায়গা আবার পুরো ভর্তি হয়ে গেছে। ইট র্যাপিডলি রিফর্মস। এটা টিনাসিয়াস, এটা ইজি নট ইজি টু রিমুভ। হ্যাঁ, এটা রিলেটিভলি হোয়াইট, বাট ওই নিউজ পেপারের মতো হোয়াইট, একটু গ্রেইশ হোয়াইট। টনসিলেটটা কিন্তু সাধারণত হোয়াইট হয়। কাজে এই ডিফারেন্সগুলা মনে রাখতে হবে। এই যে এটা খুব এক্সটেন্সিভ একটা জিনিস, দেখা গেল গ্রেইশ হোয়াইট, টনসিল, ফ্যারিংস, প্যালেট অনেকটা জায়গা নিয়ে এরকম, এবং এরা কিন্তু অনেক সময় এয়ারওয়ে বন্ধ করে দেয় ল্যারিংসের দিকে ইয়ে করে। আগে একটা সময় ছিল যে অনেক ট্রাকিস্টমি করা হতো। আই কুড ওয়েল রিমেম্বার, আমি পিজিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ছিলাম 88, 89 ওই সময়, এবং সে সময় আমাদের এই এখানে ইনফেকশাস ডিজিজ হসপিটাল, যেটাকে সাততলা হাসপাতাল বলে আমাদের এই যে ইয়েতে, এবং ওখানে আমাদের একজন ডাক্তার নতুন করে পোস্টিং হয়েছিল। তো উনি মানে এই ইএনটির সাইড থেকে পোস্টিং হয়েছিল, বাট মেডিকেল অফিসারে ওখানে ওরকম স্পেশালিস্টের পোস্ট নেই। এবং আয়সা আমাদের পিজিতে আয়সা আমাদের কাছে হেল্প চাইলো যে এরকম আমাদের কিছু বাচ্চা ট্রাকিস্টমি করা লাগে, ডিপথেরিয়া নিয়ে আসে বা টিটেনাস নিয়ে আসে। ইনফেকশাস ডিজিজ হসপিটাল তো ওখানে ইনফেকশন, এবং আমি আমার হাত পাকানোর জন্য আমি খুব এগ্রি করলাম, এবং আমার মনে হয় প্রায় 2 বছরের মধ্যে অনেক সময় আমি ছোট ছোট বাচ্চাদের ট্রাকিস্টমি ওখানে করে দিয়ে আসছি। চেম্বার মানে হসপিটাল টাইম শেষ হলেই 2টার দিকে আমরা ওখানে চলে যেতাম এবং করে দিতাম। ওদের ওখানে প্রায় এভরি উইকে একটা করে, এখন তো মাসে 2 মাসেও একটা এরকম কেস পাওয়া যায় না। হ্যাঁ, এখানে দেখা যায় এই যে ইউনিলেটারাল এবং এই যে টনসিলের প্যালেটালের মধ্যে চলে গেছে, এবং এই মার্জিন থেকেই বোঝা যায় এটা সরাতে গেলে এখানে ব্লিডিং হবে, এবং দুই দিকে কিন্তু এরকমও হতে পারে। কনফিউজ করার জন্য অনেক সময় মনে হয় যেন টনসিলাইটিস, কিন্তু ডিপথেরিয়া, এটাও ডিপথেরিয়া। কাজেই এই মেমব্রেনটা দেখেই চিনতে হবে। একবার দেখলে অথবা এরকম ছবি দেখলে একবারেই মনে থাকে। কখনো কখনো এই জিনিসটাকে আমরা দেখেছি যে কখনো কখনো যে একটু ক্রনিক যখন হয়, বাচ্চাদের হলো একিউট ইনফেকশন করতে যে বাচ্চাদের ভালো ইমিউনিটি থাকার কারণে দেখা যায় যে খুব রেপিডলি সিক করতে পারে নাই, তাদের গলার ভিতরে কিন্তু মেমব্রেন আছে, তারপরে অথবা ইনএডিকুয়েটলি ট্রিটেড হয়েছে, এদের নেক গ্ল্যান্ড এমন ভাবে ফুলে যায় যে কোনো সময় দুই দিকের নেক গ্ল্যান্ড এমনভাবে ফুলে যায় যে ওদিকে বুল স্ন্যাক বলে, অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় বুল স্ন্যাক বলে। বুলের মতো ঘাড় ফুলে যায়, বাচ্চাদের এ ধরনের নেক গ্ল্যান্ডও কিন্তু অনেক ইনভলভমেন্ট হয়, স্পেশালি ইন ডিপথেরিয়া। এবং সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, আর পেশেন্টস আর ইল, টক্সিমিক, ফিভার কিন্তু কখনো বেশি হয় না। আমরা এটা জানি সবাই, পেডিয়াট্রিশিয়ানরা আপনাদেরকেও পড়িয়েছে, আমরাও এটা জানি যে এদের ডিসপ্রপোর্শনেট রাইজ অফ পালস, টেম্পারেচারের তুলনায় পালসের রেজটা ডিসপ্রপোর্শনেটলি হয়। টক্সিমিয়াও অনেক বেশি টক্সিক থাকে, অনেক বেশি সিক থাকে,
অল্প একটু জ্বর বাড়ছে, 101 টেম্পারেচার, 100 থেকে 101-এর মধ্যেই থাকে, এবং এরা খুবই সিক, খুবই টক্সিক, এবং এরা খুব কষ্টে থাকে, এবং জ্বর কম, এবং পালস রেটটা ডিসপ্রপোর্শনেটলি আমরা জানি যে 1 ডিগ্রি রাইজ, 1 ডিগ্রি অফ সেন্টিগ্রেড রাইজ অফ টেম্পারেচারের জন্য 10 পালস বাড়ে, কিন্তু এখানে এখানে এই ইয়ে করে এখানে এটা ডিসপ্রপোর্শনেটলি রাইজ করে। ডিপথেরিয়া যদিও গলার মধ্যে লোকাল এফেক্ট করে, এয়ারওয়ে বন্ধ করে দেয়, খাওয়ার কষ্ট হয়, কিন্তু এটার সিস্টেমিক এফেক্ট আরো খারাপ, কারণ এখান থেকে এক্সোটক্সিন সমস্ত শরীরে ডিসপার্সড হয়, এবং এটা ডিসপার্সিটিস টক্সিক মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস করে, এবং নিউরাইটিস করে, এবং ডিপথেরিয়ার পরে কিন্তু গুলেনবেরি সিনড্রোম ইজ ভেরি ভেরি কমন। কাজেই সব ধরনের অ্যাকিউট সার্কুলেটরি ফেলিউর পর্যন্ত হয়ে বাচ্চারা মারা পর্যন্ত যায়। কেমন নার্ভ প্যারালাইসিস হয়, আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চা একটা জ্বর হয়েছে, এরপরে আসলো মাইল্ড একটা স্টেজ যাদের হয়, এরপরে নাকে দিয়ে খাওয়া চলে যাচ্ছে, আমরা দেখি প্যালেট প্যারালাইসিস হয়ে আসছে, প্যারিঞ্জিয়াল ওয়াল প্যারালাইসিস, এগুলো রিকভারি হয়ে যায়, বাট নাকে নাকে কথা বলছে এরকম। ইভেন কখনো কখনো ডায়াফ্রাম এবং ওকুলার মাসেল পর্যন্ত প্যারালাইসিস হয়। ল্যারিঞ্জিয়াল মেমব্রেন যখন ল্যারিংসে চলে যায়, তখন এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় এবং এদের ট্র্যাকিওস্টোমিয়া লাগে। ট্রিটমেন্ট হলো, aim of treatment হলো নিউট্রালাইজ এক্সোটক্সিন অ্যাজ ওয়েল এজ কিল ব্যাকটেরিয়া। প্ল্যানটা কি? প্ল্যানটা হলো যে ব্যাকটেরিয়া মারতে হবে, এবং ব্যাকটেরিয়া ইজ হাইলি সেন্সিটিভ টু পেনিসিলিন, আর এক্সোটক্সিন এর জন্য অ্যান্টিটক্সিন দিতে হবে, এবং এই অ্যান্টিডিপথেরিক অ্যান্টিটক্সিন এখনো পাওয়া যায় 20,000 থেকে 40,000 ইউনিট ইফ লোকেটেড ওভার টনসিল। মেপে দেখতে হবে, আমি যে গলার মধ্যে একটা প্রথম ছবি দেখালাম, এটা 4টা টনসিলের সমান জায়গা, এবং পেশেন্ট খুব সিক, এখন ওকে 4×4=16, 1,60,000 ইউনিট দিতে হবে। একটা টনসিলের সমান হলে 20,000 অথবা 30,000 অথবা 40,000, পেশেন্ট কতটা সিক তার উপরে নির্ভর করে। কাজেই 80,000 থেকে 120,000 ইউনিট পর্যন্ত দিতে হয়, আর যদি 48 ঘন্টারও বেশি রেসপন্স করছে না, তাহলে ইউনিট বাড়াতে হয়। অ্যান্টিবায়োটিক বেনজাইল ফেনিসিলিন 600 milligram to 1200 milligram 6 hourly. Erythromycin is an alternative if there is penicillin sensitivity. কাজেই এটা আমাদের মনে রাখতে হবে যে, আর অ্যানালজেসিক, ফ্লুইড সাপ্লিমেন্ট, এগুলো তো বাচ্চার সিকনেসের উপরে, জ্বর, তাকে অ্যান্টিপাইরেটিক, গা মুছে দেওয়া, বাচ্চাকে খাওয়ানো, এনকারেজ করা, বাচ্চার এয়ারওয়ে কেয়ার নেওয়া, এই জিনিসগুলো জেনারেল মেজারগুলো আসবে। আমরা যখন কথা বলি কোনো ডিজিজ সম্বন্ধে স্পেসিফিক ট্রিটমেন্ট সম্পর্কে কথা বলি, কিছু জেনারেল ট্রিটমেন্টও থাকবে। যে এটা হলো আমরা স্পেশালি ডিপথেরিয়া সম্পর্কে বেসিক এবং আমাদের ইএনটি রিলেটেড এটুকুই জানা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কয়েকটা একিউট ইনফেকশন অফ আপার এয়ারওয়ে এবং ফুডওয়ে নিয়ে আজকে কথা বললাম, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। আমরা প্রত্যেকটা এই অ্যানাস্থেশিয়া, এই ডিজিজগুলা লাইফ থ্রেটেনিং, এবং টাইমলি যদি কেউ এগুলো রেফার না করে, তাহলে কিন্তু ওই পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হয়ে যায়। খুদা।